আজকে আমরা ক্লাস 12 ফিজিক্সের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারটি শুরু করছি। ঠিক আছে, তাহলে ক্লাস 12 ফিজিক্সের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। এটার আজকে প্রথম অংশ। তো ফার্স্টে আমরা জানব কিভাবে একটা ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তো এটা তোমরা অলরেডি এর আগে পড়ে এসেছো নিচু ক্লাসে, তো সেটাই আমরা আরেকবার বলে নিই। ধরো এটা একটা ধাতু খণ্ড, তামার তৈরি। তো আমরা জানি এই ধাতু খণ্ডের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। তো এই মুক্ত ইলেকট্রনগুলো ধাতু খণ্ডের মধ্যে র্যান্ডামলি যেদিক সেদিকে মুভ করে আর কি, মানে এদের মুভমেন্টের কোনো পার্টিকুলার ডিরেকশন থাকে না। কিন্তু এবার যদি আমরা এই ধাতু খণ্ডটার কে একটি তড়িৎ উৎস যেমন একটা ব্যাটারির সাথে যুক্ত করি, ঠিক আছে, এটা ব্যাটারির সাথে যুক্ত করি, তখন ব্যাটারির এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে ব্যাটারির প্লাস প্রান্ত। তাহলে ধাতুখণ্ডের যে এ যে পয়েন্টটা বা এ যে প্রান্তটা, সেটা ব্যাটারির প্লাস প্রান্তর সাথে যুক্ত। এদিকটা হচ্ছে তাহলে উচ্চ বিভব, আর ব্যাটারি মাইনাস প্রান্তের সাথে যুক্ত হচ্ছে ধাতুখণ্ডের বি প্রান্তটি। তাহলে বি প্রান্তের বিভব হচ্ছে মাইনাস বা নিম্ন বিভব। তো তখন ধাতুখণ্ডের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি কি হবে, ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, এটা তাহলে অপোজিট চার্জ অর্থাৎ প্লাস চার্জ, অর্থাৎ প্লাস প্রান্ত বা উচ্চ বিভব, এই যে প্লাস প্রান্ত বা উচ্চ বিভব এদিকে আকর্ষিত হবে। ঠিক আছে, তাহলে মুক্ত ইলেকট্রনগুলোর মুভমেন্টটা তখন কোন দিকে হবে, মুক্ত ইলেকট্রনগুলি তখন একটি পার্টিকুলার ডিরেকশন নিম্ন বিভব মাইনাস থেকে উচ্চ বিভব প্লাসের দিকে মুভ করবে, এবং এই মুক্ত ইলেকট্রনের মুভমেন্টের ফলেই একটা তড়িৎ প্রবাহ বা কারেন্ট আয়ের সৃষ্টি হবে, যেটা আমরা জানি উচ্চ বিভব প্লাস থেকে নিম্ন বিভব মাইনাসের দিকে যায়। অর্থাৎ মুক্ত ইলেকট্রনের মুভমেন্টটা যেদিকে হয়, কারেন্টের ডিরেকশনটা হয় তার বিপরীত দিকে। তাহলে যেটা আমরা বলছিলাম যে যতক্ষণ ধাতুখণ্ডটিকে আমরা কোনো বাহ্যিক তড়িৎ উৎস বা ব্যাটারির সাথে কানেক্ট করব না, ততক্ষণ ধাতুখণ্ডে থাকা মুক্ত ইলেকট্রনগুলি র্যান্ডামলি যেদিক সেদিকে মুভ করবে, এদের মুভমেন্টের কোনো নির্দিষ্ট দিক থাকে না। কিন্তু যখনই এই ধাতু খণ্ডটাকে আমরা একটা বাহ্যিক তড়িৎ উৎস যেমন একটা ব্যাটারির সাথে কানেক্ট করব, যেমন এই ছবিতে আমরা দেখিয়েছি, সেটা ব্যাটারির প্লাস প্রান্তটা ধাতুখণ্ডের এ পয়েন্টের সাথে কানেক্ট হয়েছে বা এ প্রান্তের সাথে কানেক্ট হয়েছে। তাহলে এটা আছে এখানে প্লাস বিভব বা উচ্চ বিভবে, আর ব্যাটারি মাইনাস প্রান্তটা ধাতুখণ্ডের বি প্রান্তে কানেক্ট হয়েছে, সুতরাং বি পয়েন্টটা আছে এখানে মাইনাস বিভব বা নিম্ন বিভবের দিকে। এই যখনই ধাতুখণ্ডটিকে আমরা এই বাহ্যিক তড়িৎ উৎস বা ব্যাটারির সাথে কানেক্ট করে দেবো, তখনই মুক্ত ইলেকট্রনগুলি অপোজিট চার্জের আকর্ষণের ফলে মুক্ত ইলেকট্রনগুলি মাইনাস বিভব বা নিম্ন বিভব থেকে প্লাস বিভব অর্থাৎ উচ্চ বিভবের দিকে আকর্ষিত হয়। অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলি তখন এবার একটি পার্টিকুলার ডিরেকশন মাইনাস বিভব থেকে প্লাস বিভবের দিকে মুভমেন্ট শুরু করে, এবং আমরা জানি মুক্ত ইলেকট্রন যেদিকে গতিশীল হয় তার বিপরীত অভিমুখে, অর্থাৎ উচ্চ বিভব বা প্লাস বিভব থেকে নিম্ন বিভব বা মাইনাস বিভবের দিকে তড়িৎ প্রবাহ বা কারেন্ট আয়ের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এইভাবে কারেন্টটা উৎপন্ন হয়। এবার নেক্সট আমরা যেটা বললাম যে তাহলে তড়িৎ প্রবাহ পেতে গেলে একটি ধাতুখণ্ডকে একটা তড়িৎ উৎসের সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে, যতক্ষণ না ধাতুখণ্ডটাকে কোনো তড়িৎ উৎসের সাথে কানেক্ট করছি, ততক্ষণ কিন্তু কোনো কারেন্ট উৎপন্ন হবে না।
তো এই যে তড়িৎ উৎস, এটাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, প্রথমটার নাম হচ্ছে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, আর দ্বিতীয়টার নাম হচ্ছে ডায়নামো। ঠিক আছে, প্রথম তড়িৎ উৎসটার নাম তাহলে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, আর দ্বিতীয় তড়িৎ উৎসটার নাম হচ্ছে ডায়নামো। তো আমাদের এই চ্যাপ্টারে মেনলি আলোচনা হচ্ছে এই তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল নিয়ে। ডায়নামো নিয়ে আলোচনা আবার পরে হবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারে মেনলি আলোচনা হচ্ছে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল নিয়ে। তো তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কাকে বলে না, তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল হচ্ছে একটা তড়িৎ উৎস যার অভ্যন্তরে কোনো সচল যন্ত্রাংশ থাকে না। তাহলে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল হচ্ছে একটা তড়িৎ উৎস যার মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকে না। যেমন আমরা জানি আমাদের ঘরে যে ঘড়ির যে পেন্সিল ব্যাটারিটা, ঘরের যে পেন্সিল ব্যাটারিটা, সেইটা হচ্ছে একটা রাসায়নিক কোষ। ঠিক আছে, ঘরের যে পেন্সিল ব্যাটারিটা সেটা হচ্ছে একটা রাসায়নিক কোষ, অর্থাৎ ওটাও একটা তড়িৎ কোষ। তো ওর মধ্যে কিন্তু কোনো সচল যন্ত্রাংশ নেই। এবং এই তড়িৎ কোষ সমপ্রবাহ বা ডিসির উৎস হিসাবে কাজ করে। অর্থাৎ ঘড়ির পেন্সিল ব্যাটারি থেকে আমরা ডিসি বা সমপ্রবাহ পেয়ে থাকি। তাহলে তড়িৎ কোষ হচ্ছে সেই তড়িৎ উৎস যার মধ্যে কোনো সচল যন্ত্রাংশ থাকে না। উদাহরণ হিসাবে বললাম, আমাদের ঘড়ির পেন্সিল ব্যাটারিতে আমরা যে রাসায়নিক কোষটা ব্যবহার করি সেটাই একটা তড়িৎ কোষ। ঠিক আছে, এখানে কোনো সচল যন্ত্রাংশ নেই এবং এটা ডিসি উৎস বা সমপ্রবাহের উৎস হিসেবে কাজ করে। আর নেক্সট যেটা, তার নাম হচ্ছে ডায়নামো। ডায়নামো হচ্ছে একটা তড়িৎ উৎস যেখানে কিন্তু সচল যন্ত্রাংশ থাকে বা সচল যন্ত্রাংশ যুক্ত তড়িৎ উৎস। ঠিক আছে, এখানে চৌম্বক ক্ষেত্রে একটি আর্মেচার কয়েলকে ঘোরানো হয়। ঠিক আছে, এখানে চৌম্বক ক্ষেত্রে একটি আর্মেচার কয়েলকে ঘোরানো হয়। এখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয় এবং এই ডায়নামো এসির উৎস হিসাবে, অর্থাৎ পরিবর্তী কারেন্টের উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ডায়নামো হচ্ছে একটা তড়িৎ উৎস যেখানে সচল যন্ত্রাংশ থাকে। ডায়নামোতে কি হয় না, চৌম্বক ক্ষেত্রে একটা আর্মেচার কয়েলকে ঘোরানো হয়, তার ফলে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এবং এটা এসি বা পরিবর্তী প্রবাহের উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, তো আমাদের ঘরের লাইনটা আমরা জানি এসি, তো সেই এসিটা উৎপন্ন করার জন্য কিন্তু ডায়নামো ইউজ করা হয়। ঠিক আছে, এসির সাহায্যে প্রচুর ভোল্টেজ উৎপন্ন করা যায়। ঠিক আছে, আর ডিসি হচ্ছে ওই যে বললাম পেন্সিল ব্যাটারি থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি। ঠিক আছে, এখানে ডিসির দিয়ে কিন্তু প্রচুর ভোল্টেজ উৎপন্ন করা যায় না, সেটা কিন্তু খুব খরচ সাপেক্ষ হয়ে যায়। কিন্তু ডায়নামোর সাহায্যে আমরা যে পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী ভোল্টেজ উৎপন্ন করতে পারি, তার সাহায্যে কিন্তু অনেক বৃহৎ মানের ভোল্টেজ উৎপন্ন করা যায়। ওই জন্য এসির ব্যবহার হচ্ছে ডিসির তুলনায় অনেক অনেক বেশি। কিন্তু এই চ্যাপ্টারে মেনলি আমাদের এই তড়িৎ কোষ অর্থাৎ ডিসি উৎস নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা হচ্ছে এখন তড়িৎ কোষ নিয়ে। তো তড়িৎ কোষ যেটা, তার মধ্যে আমরা আবার এখানে আলোচনা করব রাসায়নিক কোষ নিয়ে। ঠিক আছে, তড়িৎ কোষের মধ্যে আমরা আবার আলোচনা করব এখানে রাসায়নিক কোষ নিয়ে। রাসায়নিক কোষে কি হয় আমরা জানি, রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক কোষে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এই রাসায়নিক কোষকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, একটা হচ্ছে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। তাহলে
আমরা আলোচনা করছি তড়িৎ উৎসর নিয়ে। সেই তড়িৎ উৎসর একটা প্রকার হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষের মধ্যে আমরা আবার রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। রাসায়নিক কোষ কি করে না, রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল এবং গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। তো এই প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে পার্থক্য, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা প্রাথমিক কোষ এবং গৌণ কোষের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব এবং উদাহরণ কি হবে দেখে নেব। দুটোই রাসায়নিক কোষ, কিন্তু কার কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা দেখব। দেখো, প্রাথমিক কোষ, একটা প্রাথমিক কোষের উদাহরণ হচ্ছে শুষ্ক নির্জল কোষ। শুষ্ক বা নির্জল কোষ, যেমন আমরা যে ঘড়িতে যে ব্যাটারি ইউজ করি বা টর্চে যে ব্যাটারি ইউজ করি, সেইগুলো হচ্ছে কিন্তু প্রাথমিক কোষ। এবার এখানে কি হয়, রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো একবার যদি যখন সম্পূর্ণ রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ একবার এর ব্যবহার যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু একে আর পুনরায় ব্যবহার করা যায় না। আমরা জানি যে একটা ঘড়ির পেন্সিল ব্যাটারি যখন ওর চার্জটা শেষ হয়ে যায়, তখন আমরা আর ওকে ইউজ করতে পারি না, ওকে আমরা ফেলে দিই। অর্থাৎ প্রাথমিক কোষটা হচ্ছে অপ্রত্যাবর্তক কোষ বা ইররিভার্সিবল কোষ। অর্থাৎ এর সম্পূর্ণ রাসায়নিক শক্তিটা যখন তড়িৎ শক্তি রূপান্তর হয়ে যায়, তখন আর একে পুনরায় ব্যবহার করা যায় না, একে কিন্তু আমাদেরকে ফেলে দিতে হয়। ঠিক আছে, এবং এক্ষেত্রে কোনো বাহ্যিক তড়িৎ উৎসের দরকার পড়ে না। অর্থাৎ এ নিজে থেকেই রাসায়নিক শক্তি যতক্ষণ ওর মধ্যে আছে, ততক্ষণ একে ও তড়িৎ শক্তি দিয়ে যাবে এবং ওকে ঘুরে আর চার্জ করা যায় না। ঠিক আছে, অর্থাৎ বাহ্যিক তড়িৎ উৎস দিয়ে আর ওকে আমরা চার্জ করতে পারি না। একবার পুরো রাসায়নিক শক্তিটা ব্যবহার হয়ে গেলে ওকে আমাদেরকে ফেলে দিতে হবে। তাহলে যেটা বলছি যে প্রাথমিক কোষের উদাহরণ আমরা ফার্স্টে বললাম কি, শুষ্ক বা নির্জল কোষ, যেমন হচ্ছে ঘড়ির পেন্সিল ব্যাটারিটা। এখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। ঠিক আছে, যখন পুরো রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়ে যায়, তখন একে আর পুনরায় ব্যবহার করা যায় না। অর্থাৎ এই যে প্রাথমিক কোষ ঘড়ির পেন্সিল ব্যাটারিটা, সেটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল কোষ। একবার পুরো রাসায়নিক শক্তি শেষ হয়ে গেলে আর ওকে পুনরায় কোনো বাহ্যিক উৎস দিয়ে চার্জ করা যায় না, ওকে আমাদেরকে ফেলে দিতে হবে। ঠিক আছে, এবার গৌণ কোষ কি? দেখো, গৌণ কোষও রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, কিন্তু এই প্রাথমিক কোষ যেমন একবারও রাসায়নিক শক্তিটা শেষ হয়ে গেলে আর পুনরায় ব্যবহার করা যায় না, গৌণ কোষকে কিন্তু আমরা বারবার ব্যবহার করতে পারি। তার জন্য কোষটিকে বাহ্যিক উৎসের সাহায্যে তড়িতাহিতকরণ বা চার্জ করে নিতে হয়। অর্থাৎ কোষটি হচ্ছে প্রত্যাবর্তক কোষ, অর্থাৎ একবার চার্জ শেষ হয়ে গেলে আবার বাহ্যিক উৎসের সাহায্যে চার্জ করে নিয়ে ওকে আমরা এইভাবে বারবার ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিই, যেমন আমাদের মোবাইলের যে ব্যাটারিটা, আমরা জানি যে চার্জ শেষ হয়ে গেলে আমরা ওকে আবার ব্যাটারিটাকে বাহ্যিক তড়িৎ উৎস, মানে আমাদের যে সাপ্লাই লাইন আছে তার মাধ্যমে ওকে আমরা আবার চার্জ করে নিয়ে আবার ওকে ব্যবহার করতে পারি। আবার চার্জ শেষ হয়ে গেল, আবার চার্জ করে নিয়ে ওকে আবার ব্যবহার করতে পারি। তো এইখানেই হচ্ছে প্রাথমিক কোষের সাথে গৌণ কোষের তফাৎ। ঠিক আছে, তাহলে গৌণ কোষও রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তর করে প্রাথমিক কোষের মতোই, কিন্তু প্রাথমিক কোষের একবার রাসায়নিক শক্তিটা শেষ হয়ে গেলে আর ওকে পুনরায় ব্যবহার করা যায় না। কিন্তু গৌণ কোষকে কিন্তু আমরা বাহ্যিক তড়িৎ উৎসের সাহায্যে তড়িতাহিতকরণ বা চার্জ করে ওকে কিন্তু বারবার ব্যবহার করতে পারি। ঠিক আছে, একবার চার্জ শেষ হয়ে গেলে আবার বাহ্যিক তড়িৎ উৎস দিয়ে চার্জ করে নিয়ে আবার ওকে আমরা ব্যবহার করতে পারি। এইভাবে চলতেই থাকে।
অর্থাৎ গৌণ কোষ হচ্ছে প্রত্যাবর্তক বা রিভার্সিবল কোষ, সেখানে প্রাথমিক কোষ হচ্ছে কিন্তু অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল কোষ। আমাদের মোবাইলে যে ব্যাটারিটা ইউজ করি সেটা কিন্তু একটা গৌণ কোষ, একে আমরা একবার চার্জ শেষ হয়ে গেলে আবার সাপ্লাই লাইনের মাধ্যমে চার্জ করে নিয়ে বারবার আমরা ওকে চার্জ করে করে ইউজ করতে থাকি যতক্ষণ না ব্যাটারিটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ। ঠিক আছে, তো দেখো এই গৌণ কোষটা কিন্তু দুটো ধাপে কাজ করে। প্রথমটা হচ্ছে তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং। যেমন মোবাইল ব্যাটারি তার সার্কিটে কি করে, কারেন্ট পাঠায়। ঠিক আছে, ভেতরে যে সার্কিট আছে সেখানে কারেন্ট পাঠায় এবং তার ফলে মোবাইল ব্যাটারির চার্জ শেষ হয়, অর্থাৎ এখানে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। ঠিক আছে, আবার তো একবার যখন মোবাইল ব্যাটারিটা চার্জটা শেষ হয়ে গেল তখন আমাদেরকে ওকে আবার কি করতে হবে, আবার ওকে চার্জ করতে হবে, এটাকেই বলা হয় তড়িৎ আহিতকরণ। তখন আমরা মোবাইল ব্যাটারিটাকে একটা বাহ্যিক উৎসর সাথে লাগিয়ে দিই, অর্থাৎ আমরা যেমন আমাদের সাপ্লাই লাইনের সাথে লাগিয়ে দিই। তো বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষটিকে আবার চার্জ করা যায়, এক্ষেত্রে বাহ্যিক তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ডিসচার্জিংয়ের সময় রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আর চার্জিংয়ের সময় বাহ্যিক তড়িৎ শক্তিটা আবার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তো কোষটিকে বারবার চার্জ করে এইভাবে আমরা বহুবার ব্যবহার করতে পারি। এই আহিতকরণ বা চার্জিংয়ের সময় গৌণ কোষে কি হয় না, রাসায়নিক শক্তিটা আবার পুনরায় সঞ্চিত হয়, সেই কারণে গৌণ কোষকে সঞ্চয়ক কোষ বা স্টোরেজ সেলও বলা হয়। তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রাথমিক কোষটা হচ্ছে অপ্রত্যাবর্তক কোষ, অর্থাৎ এর চার্জ যদি একবার শেষ হয়ে যায় তাহলে আর আমরা একে পুনরায় ব্যবহার করতে পারি না, একে ফেলে দিতে হবে। অর্থাৎ এর রাসায়নিক শক্তিটা পুরোপুরি ফুরিয়ে গেলে একে আমাদেরকে ফেলে দিতে হবে, একে আমাদের আর ইউজ করা যায় না। কিন্তু গৌণ কোষটা হচ্ছে প্রত্যাবর্তক বা রিভার্সিবল কোষ, এখানে কিন্তু রাসায়নিক শক্তিটা ফুরিয়ে গেলেও আমরা আবার একে চার্জ করে এর মধ্যে রাসায়নিক শক্তিটাকে আবার স্টোর করতে পারি, নিয়ে এইভাবে বারবার ইউজ করতে পারি। সুতরাং গৌণ কোষটা দুটো ধাপে কাজ করে। প্রথম ধাপটার নাম হচ্ছে তড়িৎ ক্ষরণ বা ডিসচার্জিং। এক্ষেত্রে আমরা মোবাইল ব্যাটারি উদাহরণ দিচ্ছিলাম গৌণ কোষ হিসাবে। মোবাইল ব্যাটারি তার সার্কিটে কারেন্ট পাঠানোর ফলে এর চার্জটা শেষ হয়, অর্থাৎ এর মধ্যে থাকা রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। তাহলে ডিসচার্জিংয়ের সময় বা তড়িৎ ক্ষরণের সময় রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। কিন্তু তাহলে সুতরাং ডিসচার্জিংয়ের সময় তাহলে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়ে গেল, অর্থাৎ রাসায়নিক শক্তিটা ফুরিয়ে গেল। তো তখন আমরা আবার ওই মোবাইল ব্যাটারি বা গৌণ কোষটাকে কি করব না, তড়িৎ আহিতকরণ বা চার্জিং করব একটা বাহ্যিক উৎসর সাহায্যে। ওই বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কোষটিকে আবার চার্জ করা হয়, অর্থাৎ এই তড়িৎ আহিতকরণ বা চার্জিংয়ের সময় বাহ্যিক তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে ডিসচার্জিংয়ের সময় কি হচ্ছে না, রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, আবার বাহ্যিক উৎসের সাহায্যে চার্জ করে বাহ্যিক তড়িৎ শক্তিটাকে আবার পুনরায় রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। এইভাবে গৌণ কোষকে বারবার চার্জ করে বহুবার ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে যেহেতু চার্জিং বা আহিতকরণের সময় গৌণ কোষে রাসায়নিক শক্তি সঞ্চিত হচ্ছে, তাই গৌণ কোষকে সঞ্চয়ক কোষ বা স্টোরেজ সেলও বলা হয়। নেক্সট আমরা পড়বো দেখো ওহমের সূত্র। এটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, আমরা আবার দেখব। তো ওহমের সূত্রটা আমরা জানি, ওহমের সূত্র গাণিতিক রূপ হচ্ছে V = IR।
আরটাকে বলা হয় পরিবাহীর রোধ। তো পরিবাহীর রোধ এইটা কেন সৃষ্টি হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা রোধ কাকে বলে এটা জানি, রোধের এসআই একক হচ্ছে ওহম। আমরা জানি যে একটা পরিবাহীর মধ্যে কারেন্ট গেলে সেই পরিবাহীটা তার মধ্যে দিয়ে কারেন্টটাকে যেতে বাধা দেয়, এই বাধা দেওয়ার ধর্মটার নামই হচ্ছে পরিবাহীর রোধ। তো রোধটা কেন সৃষ্টি হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো এটা একটা ধরো এটা তামার ধাতু খণ্ড, ঠিক আছে, এটা একটা তামার ধাতু খণ্ড। তো সেই ধাতু খণ্ডটাকে একটা ধরো আমরা ব্যাটারির সাথে লাগিয়েছি, তাহলে এই দিক এ প্রান্তটা আছে ব্যাটারির প্লাস বিভব বা উচ্চ বিভবের সাথে, ব্যাটারি প্লাস প্রান্তর সাথে। সুতরাং এই সাইডটা হচ্ছে উচ্চ বিভব, আর বি এই সাইডটা ব্যাটারি মাইনাস প্রান্তর সাথে লাগানো আছে, তাহলে বি সাইডটা হচ্ছে নিম্ন বিভব, ঠিক আছে। এবার দেখো ধাতু খণ্ডর মধ্যে আমরা জানি মুক্ত ইলেকট্রন তো থাকেই, ঠিক আছে। মুক্ত ইলেকট্রনগুলো আমরা জানি মাইনাস বিভব থেকে প্লাস বিভব মানে নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে গতিশীল হয়, ঠিক আছে। কিন্তু এই মুক্ত ইলেকট্রন ছাড়াও এই ধাতু খণ্ডের মধ্যে অনেক ভারী পরমাণুও থাকে। এই যে গোল গোল বড় বড় দেখিয়েছি এগুলো হচ্ছে ভারী পরমাণু। তো মুক্ত ইলেকট্রনগুলো মাইনাস বিভব থেকে প্লাস বিভবের দিকে গতিশীল বা বিচলন হলেও এই ভারী পরমাণুগুলোর কিন্তু বিচলন হয় না, এরা শুধু নিজেদের জায়গাতে থেকেই, ঠিক আছে, সাম্যাবস্থানের দুদিকে কম্পিত হয়, অর্থাৎ উপর নিচ কম্পিত হয়, ঠিক আছে, এবং ইলেকট্রনগুলিকে যেতে বাধা দেয়। ইলেকট্রনগুলো মাইনাস বিভব থেকে প্লাস বিভবের দিকে যখন যাচ্ছে তখন এই ভারী পরমাণুগুলো নিজের জায়গা থেকে কম্পিত হয় এবং ইলেকট্রনগুলোর গতিকে বাধা দেয়। তো এই বাধা দেওয়ার নামটাই হচ্ছে রোধ। এটি হলো পরিবাহীর রোধ, ক্যাপিটাল আর। পরিবাহীর উষ্ণতা যত বাড়ে পরমাণুগুলির কম্পন তত বাড়বে, আর কম্পন যত বাড়বে তত ইলেকট্রনগুলো যেতে আরও বেশি বাধা পাবে, তাই উষ্ণতা বাড়ার ফলে পরিবাহীর রোধও বাড়ে, ঠিক আছে। তাহলে আমরা এটা বললাম যে এটা একটা ধাতু খণ্ড, ধাতু খণ্ডটাকে আমরা একটা তড়িৎ উৎস যেমন একটা ব্যাটারির সাথে লাগিয়ে দিয়েছি। তো এ প্রান্তটা ব্যাটারির প্লাস প্রান্তর সাথে লাগানো আছে ধরো, সুতরাং এ প্রান্তটা হচ্ছে উচ্চ বিভব, আর বি প্রান্তটা ব্যাটারির মাইনাস প্রান্তর সাথে লাগানো আছে, তাহলে বি প্রান্তটা হচ্ছে নিম্ন বিভব। এবারে ইলেকট্রনগুলো ধাতু খণ্ডের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো আমরা জানি মাইনাস বিভব থেকে প্লাস বিভবের দিকে গতিশীল হয়, কিন্তু এই ধাতু খণ্ডের মধ্যে শুধুমাত্র মুক্ত ইলেকট্রন নয়, এর মধ্যে অনেক ভারী পরমাণুও থাকে। সেই ভারী পরমাণুগুলো কিন্তু বিচলন বা গতিশীল হয় না, ঠিক আছে, তারা শুধু নিজেদের জায়গায় থেকে উপর নিচ কম্পিত হয় এবং ওই ইলেকট্রনগুলোকে মাইনাস থেকে প্লাসের দিকে যেতে বাধা দেয়। এর ফলেই পরিবাহীর রোধ ক্যাপিটাল আর সৃষ্টি হচ্ছে। পরিবাহীর উষ্ণতা যত বাড়ে তত পরমাণুগুলির কম্পন তত বাড়বে নিজের জায়গায় থেকে, তার ফলে ইলেকট্রনগুলো যেতে আরও বেশি বাধা পাবে, তাই পরিবাহীর উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধও বেড়ে যায়। এবারে এটা একটা পরিবাহীর একটা খণ্ড, ধরো ধাতব পরিবাহীর একটা খণ্ড, ঠিক আছে, ধাতব পরিবাহীর একটা খণ্ড। তো এটা হচ্ছে আমাদের একটা ধাতব পরিবাহীর খণ্ড এ বি, ঠিক আছে। এটা আছে উচ্চ বিভবে, এর বিভবটা হচ্ছে ভিএ, আর বিটা আছে নিম্ন বিভবে, এর বিভবটা হচ্ছে ভিবি, ঠিক আছে। আর এই যে দেখো জিগজ্যাগ যেটা দিয়েছি, এই জিগজ্যাগ যে চিহ্নটা, এর মাধ্যমেই পরিবাহীর রোধ ক্যাপিটাল আরকে বোঝানো হয়। আর আমরা জানি কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যায় না, উচ্চ বিভব এ থেকে নিম্ন বিভব বি এর দিকে যাবে। তাহলে এ বিটা হচ্ছে একটা পরিবাহীর খণ্ড, এই জিগজ্যাগ চিহ্ন দ্বারা পরিবাহীর রোধ ক্যাপিটাল আরটাকে বোঝানো হচ্ছে। এ প্রান্তটা আছে উচ্চ বিভবে, বিভব ভিএ, বি প্রান্তটা আছে নিম্ন বিভবে, বিভব ভিবি। কারেন্ট উচ্চ বিভব এ থেকে নিম্ন বিভব বি এর দিকে যাবে, ঠিক আছে। এখানে ভিএ মাইনাস ভিবি এইটাই হচ্ছে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি, আর ক্যাপিটাল আরটা হচ্ছে পরিবাহীর রোধ। আর ওহমের সূত্রের গাণিতিক রূপটা আমরা জানি কত না, ভি ইকুয়ালস টু আইআর। ওহমের সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে ভি ইকুয়ালস টু আইআর। এবার নেক্সট হচ্ছে ওহমীয় পরিবাহী কাদেরকে বলে আর অওহমীয় পরিবাহী কাদেরকে বলে। দেখো ওহমীয় পরিবাহী তাদেরকেই বলে যারা ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ যাদের ক্ষেত্রে ভিআই লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। যে কোনো ধাতুই হচ্ছে ওহমীয় পরিবাহী।
তাহলে ওহমীয় পরিবাহী কাদেরকে বলে? যারা ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ যাদের ক্ষেত্রে VI লেখচিত্রটা মূল বিন্দুগামী সরলরেখা, উদাহরণ যে কোনো ধাতু। আর অওহমীয় পরিবাহী তারা যারা ওহমের সূত্র মেনে চলে না, অর্থাৎ যাদের ক্ষেত্রে VI লেখচিত্রটা সরলরেখা হবে না, বক্ররেখা হবে। ঠিক আছে, তাহলে অওহমীয় পরিবাহী তারা যারা ওহমের সূত্র মেনে চলে না, তাদের ক্ষেত্রে VI লেখচিত্রটা সরলরেখা হবে না, বক্ররেখা হবে। উদাহরণ হচ্ছে অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, বায়ুশূন্য নল, এইগুলো। ঠিক আছে, আরেকটি কোশ্চেন পরীক্ষাতে অনেকবারই এসেছে, সেটা হচ্ছে দেখো এই তিনটে উদাহরণ আমরা দিয়েছি। একটা হচ্ছে উত্তম পরিবাহী যেমন একটা ধাতু, একটা হচ্ছে অর্ধ পরিবাহী ডায়োড, ঠিক আছে, আরেকটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড যৌগ। এদের ক্ষেত্রে VI লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে তিনটে উদাহরণ আমরা দিয়েছি এখানে। একটা হচ্ছে উত্তম পরিবাহী যেমন যে কোনো ধাতু, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহী ডায়োড, আরেকটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড GaS যৌগ। এদের ক্ষেত্রে VI লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা জানি প্রথমে হচ্ছে উত্তম পরিবাহীর ক্ষেত্রে, তো আমরা জানি পরিবাহী কি হয় না, ওহমের সূত্র মেনে চলে, সুতরাং এর VI লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু এই সরলরেখাটা কতক্ষণ থাকবে না, তাপমাত্রার একটি তড়িৎ প্রবাহ মাত্রার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, তড়িৎ প্রবাহ মাত্রার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা একটা সরলরেখা থাকবে, OA অংশটা। কিন্তু উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রায় তখন কিন্তু ওহমের সূত্রটা থেকে শিফট হবে, তখন কিন্তু আর সরলরেখা থাকবে না, তখন ওটা আস্তে আস্তে কিন্তু বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে উত্তম পরিবাহী যেমন যে কোনো ধাতুর VI লেখচিত্রটা কি রকম হবে না, একটা তড়িৎ প্রবাহ মাত্রা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা ওহমের সূত্র পুরোপুরি মেনে চলবে। ঠিক আছে, এবং এটা তখন একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, সেটাই হচ্ছে এই গ্রাফের OA অংশটা। কিন্তু উচ্চ প্রবাহ মাত্রায় তখন কিন্তু ওহমের সূত্রটা আর পুরোপুরি মানবে না, তখন কিন্তু রেখাটা আস্তে আস্তে বক্র হয়ে যাবে, সেটা হচ্ছে AB অংশটা। ঠিক আছে, অর্ধ পরিবাহী ডায়োডের ক্ষেত্রে VI লেখচিত্র এইরকম হয়। ঠিক আছে, এটা পরে ইলেকট্রনিক্সে আছে, তখন তোমরা পড়বে। ঠিক আছে, অর্ধ পরিবাহী ডায়োডের ক্ষেত্রে VI লেখচিত্র এরকম হয়, বুঝতেই পারছো। এটা তাহলে অওহমীয় পরিবাহী। এদিকটাকে বলা হয় সম্মুখ বায়াস, এদিকটাকে বলা হয় বিপরীত বায়াস। অর্ধ পরিবাহী ডায়োডের ক্ষেত্রে VI লেখচিত্র এরকম হয়, এটা একটা অওহমীয় পরিবাহী। ঠিক আছে, আর ধাতু কিন্তু ওহমীয় পরিবাহী OA অংশ অবধি, তারপর ওহমের সূত্রটা একটু হলেও শিফট হয়ে যায়। আর GaS যৌগ গ্যালিয়াম আর্সেনাইড, এর ক্ষেত্রে VI লেখচিত্র এরকম হবে। ঠিক আছে, এটাও একটা অওহমীয় পরিবাহী। GaS যৌগের ক্ষেত্রে VI লেখচিত্রটা এরকম হবে, এটাও একটা অওহমীয় পরিবাহী। ঠিক আছে, তো এই কোশ্চেনটা এর আগে পরীক্ষায় এসেছে। এই যে তিনটে যে আমরা নাম বললাম, উত্তম পরিবাহী, অর্ধ পরিবাহী ডায়োড এবং GaS যৌগের ক্ষেত্রে VI লেখচিত্র অঙ্কন করো, তো এই গ্রাফ তিনটে তোমরা দেখে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের এই টপিকটা এই অবধিই রইল, এই টপিকটা আমাদের এই অবধিই রইল।